ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগজ্জননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে 10ই অঘ্রাণ 1348 সাল মঙ্গলবার রাত্রি শেষ জাম পদ্মাচরের আশ্রমভূমি এখনও নিদ্রিত। বকুল গাছ ও বাবলা গাছগুলি নির্বাক প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। সারা রাত্রি শিশিস্নাত ধরিত্রী মৌন যোগাসনে বসে কার ধ্যান করছে কে জানে। তারই কাছে তো সবাই ছোট, সবাই তার পায়ের তলায় এসে জোটে। এর কোনো দিনক্ষণ নেই, অবিরত অবিশ্রান্ত চলছে মানবাত্মার এই চিরন্তন অভিসার। দরদির কাছে, মরমীর কাছে, প্রজ্ঞান ঘন প্রেমময়ের কাছে তাই মানুষের ভিড় লেগেই থাকে। তিনি চির অতন্দ্র, আর নিরন্তর চলে আজ অজস্র সুধাবর্ষণ। আজ তপবনে শিক্ষকবৃন্দ এসেছেন জিজ্ঞাসু মন নিয়ে। শিক্ষা সম্বন্ধে শুরু হলো তার অমৃত বাণী। আদর্শকে ধরে সহজাত সংস্কারগুলিকে বাস্তবে মূর্তি করে তোলাই শিক্ষা। নগেনদা, ছেলেপুলের সহজাত সংস্কার বোঝা যাবে কি করে? শ্রী ঠাকুর, ছেলেপুলে সহজাত সংস্কার বোঝা কঠিন কিছুই নয়। বংশগত বিবেচনা করতে হয়, খেলাধুলোর মধ্য দিয়ে লক্ষ্য রাখতে হয়, কার কোন দিকে ঝোঁক দেখতে হয়। খেলার সাথীর সঙ্গে সঙ্গে অসতর্ক মুহূর্তে ব্যবহার কেমন করে সেদিকে খেয়াল রাখতে হয়। এইসবের মধ্যে দিয়ে ধরা যায়, আর সেই অনুযায়ী পোষণ দিতে হয়, উদ্দীপ্ত করতে হয়, সক্রিয় করতে হয়। জেলের ছেলের কাছে জালের উপমা দিতে হয়, কুমোরের ছেলের কাছে হাঁড়ি পাতিলের কথা বলতে হয়। ক্লাসে অনেক ছেলে থাকে, তাদের বংশানুক্রমিকতা ও পরিবেশ বুঝে এমন একটা সাধারণ ধরন বের করতে হয় যেটা সকলের মনেও মাথায় ধরে। তাছাড়া আবার রকমারি ধরনে বলা লাগে, যাতে বিভিন্ন দল এর ছাত্ররা বিশিষ্ট পোষণ পায়। আর যদি প্রদর্শনযোগ্য পরিবেশনের রকম হয়, অর্থাৎ একটা নাট্য অভিনয় এর মতো করতে হয়, তাদের কাছে করিয়ে দিতে পারলে আরও ভালো। সহজাত সংস্কারগুলিকে পোষণ দিতে অধিগমন অনুরাগী করে প্রত্যেকটেরই জানা সার্থক করে তোলে। ছাত্রের ভিতরে এমনতর সক্রিয় সংগতি এনে দেওয়া শিক্ষকের প্রকৃত কাজ। সমস্ত জীবনচলনাকে কতগুলি কর্মর শ্রেণীতে ভাগ করে নিতে হয়, পাঠ্যপুস্তকও সেই অনুযায়ী কর্মের ভিতর দিয়ে পড়িয়ে দিতে হয়। ওই উদ্দেশ্য পূরণ করে এমনতর করে নতুন ধরনের বই লিখতে হয়। ছেলেপুলেরা কোনো সময় পড়াশোনার ইচ্ছুক থাক আর না থাক, বাস্তব কর্ম থাকলেই মুহূর্তে তাদের মনোভাব প্রস্তুত করিয়ে নেওয়া যায়। ছেলে যে পারে না এমনভাবে কিছুতেই ঢোকাতে নেই। শিক্ষকের একটা অসতর্ক উক্তি ছেলে মাথা খেয়ে দিতে পারে। কাজেই কর্মে, ব্যবহারে, পড়াশোনায় ছাত্র একটু উন্নতি দেখলেই তা সাধারণ্যে তারিফ করা লাগে। ওতে উৎসাহিত হয়ে বাহবার লোভে আরও লেগে যায়। শিক্ষকের প্রধান দোষ হলো আরও একজন শিক্ষককে খাটো করা। আইডিয়াকে মাঝখানে রেখে প্রত্যেক শিক্ষককে এমনভাবে অন্তর্বাসী হবে যে 15 জন শিক্ষক যেন আলাদা আলাদা নয়, সবাই মিলে যেন একটা শিক্ষক। ছাত্ররা যতজনই কাছে পড়ুক, মনে হবে একজনের কাছেই পড়ছে। একটা ছাত্র কোনো একজন শিক্ষকের অন্তর্বাসী হতে গেলে সেই শিক্ষকের অন্তর্বাসী না হয়ে পারবে না। শিক্ষকের মনে রাখতে হবে যে প্রিয় পরমকে পরিপূরণে অদম্য সক্রিয় আকুতিকে করেছে। মানুষ গঠন ও জাতি গঠনের মূল প্রাণকেন্দ্র। আর স্মরণ রাখতে হবে, কারো মুখর পড়া হবে, কিন্তু পড়া মুখর করা নয়। বিমলদা, কী কী কর্মের আয়োজন করা যায়? শ্রী ঠাকুর, আমার মনে হয় কৃষিকেই করতে হয় মূল ভিত। সেই সঙ্গে থাকবে ছুতোর কাজ, কামারশালার কাজ, বাঁশ ও বেতের কাজ, দর্জির কাজ, বয়ন শিল্পের কাজ, অঙ্কন কাজ, রাজমিস্ত্রির কাজ ইত্যাদি। গাণিতিক অভ্রান্ততা ও শিল্প ও সৌন্দর্য বোধজাত কুশলতা নিয়ে পদার্থবিদ্যা ও রসায়নশাস্ত্রকে বোধায়িত করার জন্য সমস্ত কাজের ভিতর দিয়েই দেখতে হয় দক্ষতা বৃদ্ধি পাচ্ছে কিনা, কত কম সময়ে কত সুন্দর এবং লাভজনক উৎপাদন করছে। অর্জুনের পটু সাশ্রয় কাজে সুন্দর সমাপন, এই দেখে তুই বুঝবি লোকের দক্ষতা কেমন। গতানুগতিকভাবে কতগুলি কাজের প্রবর্তন করলেই যে হবে তা নয়। শিক্ষকের যদি অনুসন্ধিৎস এবং গবেষণামুখর সক্রিয় মনোবৃত্তি থাকে, তবেই একঘেয়েমি করে ভেঙে যায়, ছাত্রের শেখার আকুতিও বাড়ে।
আলোচনার স্রোত চলছে। সবাই মন্ত্রমুগ্ধের মতো এই কথাগুলি শুনছেন। মাঝে মাঝে এক আধটা প্রশ্ন করা চলছে। পূর্ব আলোচনার সূত্র ধরে প্রশ্ন করা হলো, আপনি শিক্ষার মধ্যে কৃষি কাঠের কাজ, কামারশালের কাজ, বয়ন রাজমিস্ত্রির কাজ, বেত ও বাঁশের কাজ, নানা প্রকার কুটির শিল্প ইত্যাদি অবশ্যই শিক্ষণীয় হিসাবে প্রবর্তন করতে চেয়েছেন। জীবিকা হিসেবে ওসব যদি গ্রহণ না করি, এতে শিখে লাভ কী শেষে ঠাকুর? এই মৌলিক কাজগুলি সহজে বিদ্যুৎ গতিতে অভ্যাস করা থাকলে তোমার আর বেকার হতে হবে না। সংশ্লিষ্ট যে কোনো কাজ আরম্ভ করতে পারবে। তোমাকে এইসব কাজে কেউ ঠকাতে পারবে না। আর এতগুলি কাজ যদি তোমার জানা থাকে, তুমি ওকালতিও করো আর যাই করো, সূক্ষ্মভাবে অকৃতকার্যতা সহকারে করতে পারবে। কারণ ওইসব কাজের অভিজ্ঞতা তোমার বোধকে অতখানি পুষ্ট করে তুলবে যে তোমার ভিতরে আত্মপ্রত্যয় গজিয়ে দেবে। ওগুলি জানতে গিয়ে বোধ প্রবাহী ও কর্মপ্রবাহী স্নায়ুর সঙ্গতি ও অর্জুন প্রতার শিক্ষা ছেলেবেলা থেকেই হয়ে থাকবে। তাই তোমার উদরে দেবে। সব কাজ জানা ও পাড়ার মধ্যে থাকলে যে কোনো অবস্থাতেই সম্মুখীন হতে ঘাবড়াবে না। আজ আমাদের দেশে চৌকস মানুষের বড় অভাব হয়ে গেছে। স্ব বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে যথাসম্ভব সর্বতোমুখর শক্তি এবং প্রতিভার স্ফোরণ যদি করে তুলতে পারো, মানুষগুলি গোটা মানুষ হয়ে উঠবে, জাতীয় শক্তিমান হবে। দীর্ঘদিন কর্মপ্রবৃত্তি স্নায়ুর ব্যবহার না করে তথাকথিত শিক্ষিত অনেক দিক থেকে পঙ্গু হয়ে রয়েছে। তাই ওইসব সূক্ষ্ম স্নায়ুগুলি যদি অবশ হয়ে গেছে, ওগুলি বাস্তব কাজের ভিতর দিয়ে যদি পোষণ না দেওয়া যায়, জীবনে উল্লাসী তারা সমক উপলব্ধি করতে পারবে না, আবার পরবর্তী বংশধরের দ্বারা আক্রান্ত হবে। তাই শিক্ষার বাস্তব কাজ, একথা আমি অত বলি। বোধপ্রবাহী এবং কর্মপ্রবোধী স্নায়ুর সঙ্গতিকে যদি উপেক্ষা করো, সে শিক্ষা ফলবতী হবে না। প্রফুল্ল: তাহলে বোধপ্রবাহী এবং কর্মপ্রবাহী স্নায়ুটির সঙ্গতি জগানোর তুক কী? আর পারিপার্শ্বিকের মধ্যেও তা ব্যাপকভাবে চড়ানো যায় কেমনভাবে? শেষ ঠাকুর দীপ্তকণ্ঠে আবেগভাবে বলতে লাগলেন। ভাবের অতিশয্যে তার চোখ দুটি বিস্ফোরিত হয়ে জ্বলজ্বল করতে লাগল। বদনমণ্ডল আর অপূর্ব জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠল। সস্তয়নী কটি নীতি পালন করো, এ কটি ছাড়া পথ নেই। ওতে সব হবে, নিশ্চয় 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 বলছি, কোনো সন্দেহ নেই। এই সস্তয়নী একজন সস্তয়নী করতে থাকলে সে হয়তো বৃহৎ হতে বৃহত্তর পারিপার্শ্বিক সংস্পর্শে যাবেই। তার চালনার, তার প্রেরণার পারিপার্শ্বিকের মধ্যেই নীতিগুলি ঢুকতে থাকবে। সস্তয়নী হলো একটা পারিপার্শ্বিক গতি বিবর্তনের এর দিক। এতে শরীর, বৃত্তির দিক, মানস এবং পারিবেশিক, জাগতিক সব দিক থেকে সমান্তরালভাবে নিয়ন্ত্রিত হতে থাকবে। সবগুলি কিন্তু পালন করতে হবে। কোনো একটা নীতি পালনের ত্রুটি হলে বুঝতে হবে আমার এই পুণ্যব্রত ক্ষুণ্ণ হলো। নিষ্ঠার সঙ্গে সর্বদা সজাগ হয়ে এদিকে লক্ষ্য রেখে চলতে হবে। নিত্য নিরক পরখ করে দেখতে হবে আমার এই ব্রত উদযাপনের কোথাও ব্যতীত হলো, কোথাও ব্যতয় হলো। সেটা আবার জাগ্রত প্রচেষ্টার বাস্তব আচরণ বেলায় শোধরানো লাগবে। এইভাবে দেখতে দেখতে একটা মানুষ নিশ্ছিদ্র আমান দেবতা হয়ে উঠবে, আর পারিপার্শ্বিক রাঙিয়ে ওঠে নতুন রঙে। সস্তয়নী 5টি নীতির কথা আবার বলছি। 1. ইষ্টপূজার যন্ত্র বিবেচনা করে শরীরটাকে সুস্থ এবং সহনপটু করে তুলবে। 2. যে কাজ যা ভালো মনে হবে তাকে তৎক্ষণাৎ কর্মে ফুটিয়ে তুলবে। 3. প্রবৃত্তি যখন যেদিকে উঁকি মারুক না কেন, সেই ঝোঁকটা ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার দিকে ঘুরিয়ে দেবে। 4. পারিপার্শ্বিকের বাঁচাবাড়াকে নিজের বাঁচাবাড়ার স্বার্থগানে ইষ্টানুগ সেবা ও যাজনের তাদের উচ্ছল এবং উদ্বর্ধিত করে শ্রেয়প্রাণ করে তুলবে। 5. আর নিত্য নবনব উদ্ভাবনী প্রচেষ্টার ভিতর দিয়ে নিজের আহরণ বাড়িয়ে ইষ্টার্থে যত বেশি পারো নিবেদন করবে। আর 30 দিনের দিন 3টি টাকা ইষ্ট সকাশে নিবেদন করে বাদ বাকি সস্তয়নী উদ্বৃত্ত তহবিলে মজুদ রাখবে। তা দিয়ে স্থাবর ইষ্টোত্তর সম্পত্তি করবে। আর আয়ের 1/5 তুমি সেবায়ত হিসাবে গ্রহণ করতে পারো। বাকি 4 অংশ ইষ্টঅর্থের সম্পত্তি বৃদ্ধির কাজে লাগাবে। সবগুলি নীতি পালনীয়, কিন্তু অর্ঘ্য রাখাটা যদি অটুটভাবে চালানো যায়, এমনকি বিশেষ অবস্থায় ভিক্ষা করেও যদি সেটা অব্যাহত রাখা হয়, তার ফলে আস্তে আস্তে অন্যগুলিও আসতে থাকে। অবশ্য যদি আগ্রহ থাকে। আরগুলি পালন করার চেষ্টা করি, কিন্তু অর্ঘ্য রাখি না, তাতে কিন্তু হবে না। উৎসের জন্য যা কিছু ওইটাই হলো বোঁটা। সেই বোঁটা ভেঙে গেলে আর সব ভাঙতে থাকবে। মূল আকৃতি, মূল
আকুতি রাখতে হবে, মূল আকুতি ঠিক রাখতে হবে। সর্বদাই নইলে নিরর্থক হবে, শুকিয়ে যাবে প্রচেষ্টা, সময়ের জ্ঞান। এর জন্য সময় ও তারিখের নির্ভুলতা প্রতিপালন করা দরকার। বহু লোক যথাসময়ে ষষ্ঠয়নী প্রতিপালন করে ফেলে, কিন্তু কতখানি যে হতে পারে সে ভেবে শেষ করা যায় না। ষষ্ঠয়নী উদ্ধৃত থেকে কত ষষ্ঠয়নী স্টেট গড়ে উঠবে কোনো একটা বিশারদ নাকি এটাকে বলছে। বিপ্লবী অর্থনীতি কোনো বিশেষ সংকটকালে ষষ্ঠয়নীর স্টেটগুলির বার্ষিক আয় 4/5 টেনে নিলে তার ট্যাক্স করা লাগবে না। ইষ্ট ও পূর্তির জন্য অফুরন্ত সম্পদ রয়ে যাবে। দেশে আর হাত আসতে পারবে না। জগৎ অমৃতময় হয়ে যাবে। সকলের মর্মস্থল আলোড়িত করে আগ্রহ আবেগে শেষে ঠাকুর কথাগুলি বলতে লাগলেন। বলার পর সহজভাবে আদর ভরা কণ্ঠে বললেন, প্যারিচরণ তামাক খাওয়াও। প্যারিদা তামাক সেজে গড়গড়িয়ে নলটকি শ্রী ঠাকুরের হাতে তুলে দিলেন। শ্রী ঠাকুর তামাক খেতে খেতে হাসি মুখে প্রীতপ্রসন্ন ভঙ্গিতে সস্নেহে সবারই দিকে তাকাতে লাগলেন। তাই মধুময় দৃষ্টি সকলের অন্তর যেন অমৃত স্পর্শ বুলিয়ে দিচ্ছে। সকলের বুক কানায় কানায় ভরে উঠছে। আর কোনো কথা বলতে ইচ্ছে হচ্ছে না। একটা সুখ বেঘরে আচ্ছন্ন স্তব্ধ সবাই। ধীরে ধীরে অরুণোদয় হলো। শিশিরা স্নাত বালুচর ঝিকিমিকি করে উঠল। বাবলা, নিম ও বকুল শীর্ষে ঝলকে উঠল সোনালি আলো। শ্রী ঠাকুরের কাছে লোকের ভিড় জমে উঠতে লাগলো। অবাল বৃদ্ধ বনিতা আসলেন সুপ্রভাতে, তাকে প্রণাম করে সমবেত প্রার্থনায় যোগ দিয়ে দিনযাত্রাকে শুভ সমবেতময় করে তুললেন। এরপর মহাপুরুষ তার সাঙ্গপাঙ্গ আবির্ভাব বিষয়ে কথা উঠল। শ্রী ঠাকুর বললেন, প্রয়োজন মতো দু একটা জ্যোতিষ্কমণ্ডলী আগে পরে সবটা নিয়ে ফুটে ওঠে। মহাপুরুষ যখন আসেন তাতে অনুরক্ত সাঙ্গপাঙ্গ আসেন। সেই সাঙ্গপাঙ্গদের কাজ কী? মহাপুরুষের জীবন উদ্দেশ্যকে বাস্তবে ফুটিয়ে তোলা। মহাপুরুষরা যে পদাঙ্ক রেখে যান তাই তার ভবিষ্যৎ মানুষের চলার পথ। সাঙ্গপাঙ্গদের মধ্যে যারা যত অচ্যুত নিষ্ঠা সম্পন্ন, আচরণ সিদ্ধ, লোক হৃদয়কে আদর্শে আকৃষ্ট করে, তারা তত দেবদীপ্তের দীপ্তমান হয়ে ওঠেন। মানুষ এদের কথা স্মরণ করে ভরসা পায়, প্রেরণা পায়, জীবন পায়। এরপর শ্রী ঠাকুর উঠে পায়খানায় গেলেন এবং শ্রীযুক্ত কিশোরীদার পরিচালনায় মাতৃমন্দিরে বারান্দায় সমবেত বিনীত প্রার্থনা শুরু হলো। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।